যাক বাবা, আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আমি নীলেশকে ফোন করে দিয়েছি। রাত 12টা বাজলেই নীলেশের বাইকে চেপে পো পো করে ধাওয়া হয়ে যাব। তারপর পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। আর একবার বিয়ে হয়ে গেলে আমার আর নীলেশের সম্পর্ক সবাই মেনে নিতে বাধ্য হবে। এই ভেবে রচনা নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে ব্যাগ গুছিয়ে নেয়, কারণ সে আজকে নীলেশের সঙ্গে পালিয়ে যাবে। কলেজ লাইফ থেকেই তার নীলেশের সঙ্গে সম্পর্ক, কিন্তু নীলেশকে রচনার বাড়ির লোকেরা সেরকম ভাবে পছন্দ করে না। বিশেষ করে রচনার বৌদি বিথিকা নীলেশকে একদমই দু চোখে দেখতে পারে না, কারণ নীলেশের চুলের রং লাল আর সে কানে দুল পরে। এরকম লোফার ছেলের সঙ্গে সে কিছুতেই তার ননদের বিয়ে দিতে চায় না, কিন্তু রচনা তার বৌদির কথা কিছুতেই মানতে চায় না। ওই তো কে যেন একটা বাইক নিয়ে এসে আমার বাড়ির জানালার সামনে দাঁড়ালো। আমার মনে হয় নীলেশ চলে এসেছে। এবার আমাকে জানালা দিয়ে নিচে নামতে হবে, তারপরে আমি আর নীলেশ পালাবো। ঠিক এমন সময় হঠাৎ করে রচনার ঘরে তার বৌদি বিথিকা চলে আসে। বৌদিকে দেখে রচনা খুবই ভয় পেয়ে যায়। কি ব্যাপার রচনা, তুমি এখনো ঘুমাওনি কেন? তোমার ঘর থেকে খুটখাট শব্দ হচ্ছিল, তাই আমি চলে এলাম। তোমাকে একটা কথা বলার আছে। না মানে বৌদি, আসলে রাত্রিবেলা আমি তো কিছু খাইনি, সেই জন্য পেটটা কেমন ভুটভাট করছিল। মনে হয় গ্যাস হয়েছে, তাই জন্য জেগে বসে আছি। আর তুমি ঘুমাওনি কেন? এখন রাত্রি 12টা বাজে, তুমি আবার আমার সঙ্গে কি কথা বলবে? আরে আজকে রাত্রিবেলা ওই দুটো রুটি আর পটলের তরকারি খেয়ে আমার পেট ভরেনি, তাই ভাবলাম অনলাইন থেকে বিরিয়ানি অর্ডার করি। গরম গরম বিরিয়ানি চলে এসেছে। আমি তোমার জন্য 1 প্লেট অর্ডার করেছি। চলো আমার সাথে বিরিয়ানি খাবে, চলো দুজনে মিলে ননদ বৌদি বসে বিরিয়ানি খাবো আর গল্প করব। রচনা বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে যে বিরিয়ানির নাম শুনি সে জগৎ সংসার সবকিছু ভুলে যায়। তাকে যে কিছুক্ষণের মধ্যেই নীলেশের সঙ্গে পালিয়ে বিয়ে করতে হবে সেটাও তার মাথা থেকে বেরিয়ে যায়, কারণ এখন যদি সে বিরিয়ানি না খেয়ে পালিয়ে যায় তাহলে তার অনেকটা লস হয়ে যাবে। তাই সে কিছুতেই বৌদিকে মুখের উপর না করতে পারে না। চলো বৌদি, বিরিয়ানির নাম শুনে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তার উপর আবার মটন বিরিয়ানি। উফ বাবারে, এই লোভ কি ছাড়া যায়? এই বলে রচনা তার বৌদির সঙ্গে ঘরের বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে নীলেশ বোকার মতো রচনা জানালার নিচে দাঁড়িয়ে থাকে। সে বারে বারে রচনাকে ফোন করতে থাকে, কিন্তু রচনা ফোন ধরতে পারে না, কারণ ফোনটা সেই সময় ঘরে রাখা থাকে। কি হলো রে বাবা, সেই কখন থেকে ফোন করছি, রচনা ফোন তুলছে না। দুজন মিলে সেই কবে থেকে প্ল্যান করে যাচ্ছি যে আজকে বাড়ি থেকে পালাবো, কিন্তু রচনা তো ভেস্তে দেবে মনে হচ্ছে প্ল্যানটা। এবার কি করি? নীলেশ বাড়ির নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবতে থাকে। অন্যদিকে রচনা তার বৌদির সঙ্গে বসে আরাম করে মটন বিরিয়ানি খায়। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তাদের বাড়ির নিচ থেকে বাইকের হর্ন বেজে ওঠে। এরকম হর্ন বাজা মাত্রই রচনার পিলে চমকে যায়, অর্থাৎ সে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এই কেস করেছে। আমি বিরিয়ানির কথা শুনে নীলেশের সঙ্গে পালিয়ে যাওয়ার কথা একেবারে ভুলেই গেছি। আর ওটাও একটা গাধা আছে বটে, আমাকে নিয়ে পালাতে এসেছে, একটু অপেক্ষা করতে পারছে না। এমন সময় কেউ গাধার মতো বাইকের হর্ন বাজায়, ওর বাইকের অমন আওয়াজ শুনে আমার সারা পাড়া জেগে যাবে। আমিও পারি বটে, বিরিয়ানির কথা শুনে পালানোর কথাই ভুলে গেছি। এবার আমি কি করব? এভাবে রচনা মনে মনে ভীষণই ভয় করে। অন্যদিকে হঠাৎ করে পাড়া সব লেডি কুত্তাগুলো ডেকে ওঠে, কারণ সেই কুকুরগুলো নীলেশকে তাড়া করতে শুরু করে। এমন সময় নীলেশ কুকুরের ভয়ে রচনার বাড়ির নিচে দাঁড়িয়ে থাকতে পারে না। সে আবার বাইক এবং পালানোর ব্যাগ নিয়ে সেখান থেকে চিৎকার করতে করতে ধা হয়ে যায়। ওরে বাবা রে, মা রে, এই কুত্তাগুলো আমার পিছনে কামড়ে দেবে। এরকম ভাবে কেউ পালাতে আসে নাকি? আমি যদি জানতাম যে রচনার পাড়াতে এত লেডি কুত্তা আসে তাহলে কোনোদিনও রাত্রেবেলা আসতাম না, আর রাত্রেবেলা পালানোর প্ল্যানও করতাম না। একবার রচনা ফোন করুক, তারপর মজা দেখাচ্ছি। এভাবে নীলেশ সেদিন নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে ননদ এবং বৌদি সবেমাত্র বিরিয়ানি খাওয়া সম্পূর্ণ হয়। বিরিয়ানি খাওয়ার পর রচনা নিজের ঘরে যায়, কিন্তু সেদিনকার মতো তার আর নীলেশের সঙ্গে পালানো হয় না। রচনা ফোনের দিকে তাকিয়ে দেখে নীলেশ তাকে 100 বার ফোন করেছে, তাই সে ভয়ে ভয়ে নীলেশকে কল ব্যাক করে। তখনই নীলেশ তার সঙ্গে ভীষণই ঝগড়া করতে শুরু করে। তুমি যদি আমার সাথে পালাবেই না, তাহলে আমাকে এত রাত্রিবেলা তোমাদের বাড়ির সামনে কেন ডেকেছিলে? হ্যাঁ, আর একটু হলেই তো তোমাদের পাড়ার কুত্তারা আমার পিছন থেকে মাংস খেয়ে নিচ্ছিল। আর আমার যদি কিছু হতো তখন কি হতো বলো তো? কতবার করে তোমাকে ফোন করলাম, না পেয়ে বাইকের হর্ন বাজালাম, তবুও তুমি কোনো সাড়া দিলে না। আই এম সরি বাবু, প্লিজ রাগ করো না। আসলে আমি যখন তোমার সঙ্গে পালাবো তখন বৌদি ঘরে এসে বলল যে বৌদি নাকি আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। আর তুমি তো জানো আমি বিরিয়ানি খেতে কত ভালোবাসি, তাই আমি পালানোর প্ল্যানটা পোস্টপোন করে দিলাম। তুমি প্লিজ আমার উপর রাগ করো না।
সত্যি তুমি পারো বটে। আমি মরতে মরতে বেঁচে বাড়ি ফিরে এলাম আর তুমি বলছো বিরিয়ানি খেতে গিয়ে তুমি নাকি পালানোর কথা ভুলে গেছো। আমার তোমার সাথে পালানোর প্ল্যান করা একদম উচিত হয়নি। যত সব ফালতু কথাকার, বেকার বেকার আমি কেস খেতাম আর তুমি বাড়িতে বসে বিরিয়ানি খেতে। এই কথা বলে নীলেশ রাগ করে ফোন রেখে দেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে রচনা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে সে কোনো মতে নীলেশের সঙ্গে পালিয়ে বিয়ে করবে, কিন্তু বারবার কোনো না কোনো কারণে তার সেই প্ল্যান ফেল হয়ে থাকে। এমনই একদিন রচনা ঠিক করে সে দুপুরবেলা বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি যদি এখন দুপুরবেলায় ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ি তাহলে বাড়ির লোকেরা আমাকে সন্দেহ করবে। এবার আমি কি করব? আর ওই ব্যাগের মধ্যে আমাকে অনেক কিছু নিতে হবে। আমার মা আর বৌদি আমাকে যা শাড়ি গহনা দিয়েছে সবকিছুই তো ব্যাগের মধ্যে ঢোকানো আছে। এরকম শাড়ি গহনা ছাড়া তো আমি পালাতে পারবো না। অন্যদিকে নীলেশও সেদিন ব্যাগ গুছিয়ে পালানোর জন্য অপেক্ষা করে, কিন্তু সেদিনও রচনা বাড়ি থেকে পালাতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে বিথিকা এবং পঙ্কজের প্রথম বছরের অ্যানিভার্সারির পার্টি খুব কাছাকাছি এগিয়ে আসে। তাই সবাই মিলে ঠিক করে তারা বাড়িতে বড় করে একটা পার্টির আয়োজন করবে। সেই জন্য সেই পার্টির ব্যবস্থাপনায় বাড়ির প্রত্যেকেই ভীষণ ব্যস্ত হয়ে ওঠে। রচনা, তুই আজকে বাড়ি থাকবি তো? কারণ আমি তোর বৌদিকে নিয়ে শপিং করতে বেরোচ্ছি। ওকে কটা শাড়ি কিনে দিতে হবে আর কিছু গহনাও কিনবো। তাই তুই কিন্তু এখন বাড়ি ছেড়ে কোথাও যাস না, কেমন? এই বলে চন্দনা দেবী তার ছেলে এবং বৌমার সঙ্গে শপিং করতে বেরিয়ে পড়ে। এমন সময় রচনা আনন্দে লাফিয়ে ওঠে, কারণ এটাই তার কাছে সুবর্ণ সুযোগ। বাড়িতে মা, দাদা কিংবা বৌদি কেউ থাকবে না। তাই সে ঠিক করে এই সুযোগে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে বিয়ে করবে। তাই সে তখনই নীলেশকে ফোন করে ব্যাপারটা জানায়। আজকে যে তুমি আমার সাথে পালাবে সেটা তুমি আমায় আগে বলবে তো? আমার তো আজকে পেট খারাপ হয়েছে আর আমি দিনে 10 বার পটি করতে যাচ্ছি। সুতরাং এখন তোমাকে আমি কি করে নিয়ে পালাই বলো তো? আমি তোমার ফালতু কথা শুনতে চাই না। এখন আমার বাড়িতে কেউ নেই। আমাদের যদি পালিয়ে বিয়ে করতে হয় তাহলে আজকেই সবকিছু করতে হবে। তা না হলে তুমি আমাকে বিয়ে করার কথা ভুলে যাও। আমি ফোন রাখলাম। এভাবেই রচনা খুবই রেগে যায়। তাই নীলেশ ঠিক করে সে পটি চেপে রেখেই আজকে রচনার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবে। তাই কিছুক্ষণের মধ্যে নীলেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রচনাও ব্যাগ গুছিয়ে অপেক্ষা করে। আজকে সে মনে মনে খুবই খুশি, কারণ তার পালানোর পথে আজকে কোনো বাধা নেই। কিছুক্ষণের মধ্যে নীলেশ তার বাড়ির সামনে চলে আসে, যা দেখে রচনা একেবারে নাচতে নাচতে বাড়ির সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এসে নীলেশের বাইকে বসে পালিয়ে যায়। যাক বাবা, আজকে ফাইনালি আমরা পালাতে পারলাম। এবার আমাদের সম্পর্কে আর কেউ কোনো বাধা দিতে পারবে না। আমি আর তুমি বিয়ে করে আমার দাদা আর বৌদির অ্যানিভার্সারির দিন বাড়িতে ফিরে আসবো আর ওদেরকে সারপ্রাইজ দেব। ঠিক ঠিক, একদম ঠিক বলেছো। অন্যদিকে সন্ধ্যাবেলা চন্দনা দেবী এবং বিথিকা বাড়িতে ফিরে আসে, কিন্তু তারা দেখে যে বাড়ির সদর দরজা খোলা আছে। তারা রচনাকে বারে বারে আওয়াজ দিলেও রচনার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এমন সময় তারা খুবই ভয় পেয়ে যায়। বিথিকা বারবার তার ননদকে ফোন করলেও রচনার ফোন সুইচ অফ থাকে। সেই সাথে বাড়িতে সব জিনিসপত্র এলোমেলো ভাবে পড়ে থাকে। এমনকি বিথিকার আলমারির চাবি পর্যন্ত ভাঙা অবস্থাতে পাওয়া যায়। তার আলমারির দামি দামি শাড়ি গহনা কিছুই থাকে না। আসলে রচনা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগে আমার কাছে যে কটা গহনা কাটি আছে সেগুলো খুব সামান্য। তাই আমি বৌদির আলমারি থেকে সব দামি দামি শাড়ি আর গহনাগুলো নিয়ে পালিয়ে যাই। বিয়েতে তো অনেক খরচা হবে। ঠিক তখনই নীলেশ আবার রচনাকে ফোন করে বলে, রচনা, এই মাসে ইএমআই দিয়ে আমার কাছে কিন্তু সব টাকা শেষ হয়ে গেছে। তাই তুমি বেশি বেশি করে টাকা নিয়ে এসো, কারণ বিয়েতে আমি বেশি টাকা দিতে পারবো না। তাই তোমাকে কিন্তু বিয়ের খরচাটা করতে হবে। নীলেশের কথা শুনে রচনা তার বাড়ি থেকে গহনাগাটি, টাকা, শাড়ি ইত্যাদি গুছিয়ে নিয়ে পালিয়ে যায়। যার ফলে চন্দনা দেবী এবং তার বৌমার মাথায় হাত পড়ে। তারা দুজনেই ভীষণই কান্নাকাটি করতে শুরু করে। তারা খুব ভালো মতোই বুঝতে পারে রচনা নিশ্চয়ই সেই লোফার ছেলেটার সঙ্গে পালিয়ে গেছে। আপনার মেয়ে আমার গহনা গাটি, শাড়ি সবকিছু নিয়ে পালিয়ে গেছে। সত্যি আমাদের লজ্জায় নাক কেটে গেল। কিছুদিন পর আমাদের অ্যানিভার্সারি পার্টি, আর এখনই আপনার মেয়েকে পালাতে হলো। এবার কি হবে? ওই বদমাইশ ছেলেটাকে আমি একদম সহ্য করতে পারছি না। শেষ পর্যন্ত আমার মেয়েটাকে বাড়ি থেকে ভাগিয়েই শান্তি পেল। আমার মেয়ে ফোন ধরছে না, তাই আমাদের পুলিশে কমপ্লেন করা উচিত। আর বৌমা, তুমি এখনো তোমার অ্যানিভার্সারির পার্টির কথা চিন্তা করছো?
চুপ করুন, এখন আর নিজের মেয়ের হয়ে কথা বলতে হবে না। আপনার মেয়ে যেন ধোয়া তুলসী পাতা, একটা অন্য ছেলে বলল আর আপনার মেয়ে পালিয়ে গেল। আমাকে এবার সবাই বাইরে পালানো ননদের বৌদি বলে ডাকবে। আমি পালিয়ে বিয়ে করা ননদের বৌদি হিসেবে পরিচিতি পাবো। ছি, আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো না। ঠিক তখনই পঙ্কজও বাড়িতে ফিরে আসে। পঙ্কজ যখন সব ঘটনা জানতে পারে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। পঙ্কজ কোনো মতে আর দেরি করতে চায় না। সে তখনই তার মা এবং বউকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। তারা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন জানায়, কিন্তু পুলিশ কিছুতেই তাদের কমপ্লেন নিতে চায় না। আপনার বোন এখন অ্যাডাল্ট, সুতরাং ও যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে এখানে কমপ্লেন করার কি আছে? আপনার বোন যে পালিয়ে গেছে সেই বিষয়ে আমরা কোনো কমপ্লেন লঞ্চ করব না, তবে হ্যাঁ, ও যে নিখোঁজ সেটা লিখতে পারি। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এরই মধ্যে পঙ্কজ এবং বিথিকার অ্যানিভার্সারি পার্টিও ক্যান্সেল হয়ে যায়। অন্যদিকে রচনা এবং নীলেশ পালিয়ে যাওয়ার পর বেশ ভালো থাকে। রচনা বাড়ি থেকে নিয়ে আসা টাকা পয়সা খরচা করে নীলেশকে খাওয়ায়। এভাবেই দেখতে দেখতে তাদের দুজনের বিয়ের দিন চলে আসে। এমন সময় রচনা এবং নীলেশ যখন কাউকে না জানিয়ে বিয়ে করবে তখনই রচনার জীবনে এক ভয়াবহ ঘটনা ঘটে যায়। দুজনে যখন বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয় তখনই নীলেশের আগের পক্ষের বউ সেখানে চলে আসে। অর্থাৎ নীলেশ আগে থেকেই বিবাহিত ছিল। সে শুধু বিবাহিত তাই নয়, তার 3টে বাচ্চাও আছে। নীলেশ, তোমার এত বড় সাহস, তুমি আমাকে রেখে তোমার সন্তানদেরকে রেখে আবার বিয়ে করছো, তাও আবার এরকম লুকিয়ে লুকিয়ে। ভাগ্যিস আমি আমার বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছি যে এই মেয়েটার সঙ্গে তোমার সম্পর্ক ছিল, আর তোমাকে ওরা এই মেয়েটার সঙ্গে অনেকবার ঘুরতে ফিরতে দেখেছে। তা না হলে আমি তো কিছু জানতেই পারতাম না যে তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ। আমি তারপর রচনা সোশ্যাল মিডিয়া প্রোফাইল সার্চ করে দেখলাম সত্যিই তুমি এর সাথে রিলেশনে আছো। তুমি আগে থেকে বিবাহিত নীলেশ? ছি, আমি তোমার সঙ্গে পালিয়ে এসে কত বড় ভুল করেছি। এখন যদি তোমাকে আমি বিয়ে করে ফেলতাম তাহলে আমার জীবন একেবারে ধসে যেত। আমি মা আর বৌদির কথা না শুনে খুব ভুল করেছি। না মানে আমি বুঝতে পারছি না, মানে না। রচনা বুঝতে পারে নীলেশ শুধুমাত্র টাকা পয়সার জন্য তার সঙ্গে প্রতারণা করে। তাই রচনা আর কিছুতেই নীলেশকে বিয়ে করতে চায় না। সে আবার গহনাগাটি ব্যাগপত্র নিয়ে বাড়িতে ফিরে আসে। রচনাকে হঠাৎ করে বাড়িতে ফিরে আসতে দেখে তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়। আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও, আমার জন্য তোমাদেরকে অনেক অসম্মানিত হতে হয়েছে। আর সত্যি বৌদি, মা, দাদা, তোমরা একদম ঠিক ছিলে। ওই ছেলেটা আমার জন্য একদমই ভালো নয়। ওর আগে থেকে বউ বাচ্চা সব আছে। আমি আর কোনোদিনও এরকম বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার চেষ্টা করব না। তোমরা যেখানে বিয়ে দেবে আমি ঠিক সেখানেই বিয়ে করব। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো কোনো ছেলেকে বিশ্বাস করব না। রচনার কথা শুনে তাকে তার পরিবার ক্ষমা করে দেয়। এরকম ঘটনার পর থেকে রচনার কখনো বাড়ি থেকে পালানোর মতো ভুল করে না। কয়েক মাসের মধ্যেই রচনার দাদা, বৌদি এবং মা সবাই মিলে রচনার জন্য খুব ভালো সম্বন্ধ দেখে। এভাবেই দেখতে দেখতে রচনার বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর রচনা খুবই হাসি খুশিতে সংসার করতে থাকে। তোমরা যদি সময় মতো এই পেঁয়াজের পরোটার ব্যবসা না শুরু করতে তাহলে যে আমাদের সংসারের কি হাল হতো সেটা ভেবেই আমার গা হাত পা শিউরে ওঠে। যেটা হয়নি বা হওয়ার নয় সেটা ভেবে চিন্তা করে কোনো লাভ আছে? আপনি এখন শান্ত হয়ে বসুন। আমাদের এক্ষুনি দোকান খুলতে হবে। আপনাকে আমি বারণ করেছি না মা? এই অসুস্থ শরীর নিয়ে আপনি প্রত্যেকদিন এভাবে স্টেশনে আসবেন না। আমার ছেলেরা বাড়িতে নেই, তোমাদের দেখাশোনা করার দায়িত্বটা তো আমারই। তোমরা 4 জনে প্রত্যেকদিন এই রেল স্টেশনে চলে আসো। আমার কিছুতেই বাড়িতে মন বসে না। ঠিক আছে মা, আপনি এখানেই বসুন। আমাদের দোকান খুলতে হবে। দিদি ভাই পেঁয়াজের পরোটাগুলো বানাচ্ছে, আমি চা বানাতে থাকি। প্রিয়াঙ্কা, শ্রাবণী, তোরা প্লেটগুলো ধুয়ে মুছে আচারগুলো বের করে রাখ। একদম সময় নেই, এক্ষুনি সকালবেলা লোকাল ট্রেনটা এসে পৌঁছাবে। ওই ট্রেনটা নামলেই আমাদের প্রত্যেক দিনের বাধা ধরা 6-7 জন কাস্টমার এসে ভিড় করবে। তোরা তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালা। এইভাবে তারা একে একে তাদের দোকানের কাজগুলো করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সকালবেলা লোকাল ট্রেনটা এসে পৌঁছায়। ট্রেন থামতেই একের পর এক লোক এসে 4 বউয়ের পেঁয়াজ পরোটার দোকানের সামনে ভিড় জমায়। কেউ পরোটার সাথে আচার খায়, আবার কেউ চায়ের সঙ্গে পরোটা খায়। 4 বউয়ের পরোটার দোকান এতটাই জনপ্রিয় ছিল যে কিছু কিছু লোকজন স্টেশনে আসতো শুধুমাত্র তাদের পরোটার দোকান থেকে পরোটা কিনবে বলে। তোমরা এত টেস্টি করে পরোটা বানিও না তো। তোমাদের পরোটা বানানোর জন্য আমাদের সংসারে অশান্তি লেগেই আছে। এই পেঁয়াজ পরোটা রোজ রোজ না খেলে আমার শান্তি হয় না, আর সেই কারণে বাড়িতে অশান্তিও শেষ হয় না। সে কি কথা?
পরোটা খাওয়ার জন্য বাড়িতে অশান্তি হচ্ছে কেন? কি হয়েছেটা কি একটু খুলে বলো তো। গ্রাহকদের পরোটা দিতে দিতে তোমার গল্প শুনি। দুঃখের গল্প কি আর শোনাবো বৌদি? যেদিন থেকে তোমরা এখানে পেঁয়াজ পরোটার দোকান খুলেছো সেদিন থেকে আমি আর বাড়ি থেকে খাবার আনি না। তোমাদের এখান থেকে পরোটা নিয়ে অফিসে টিফিন করে নিই। আর বাড়িতে বউ ভাবে নিশ্চয়ই অফিসে আমার কোনো বান্ধবী হয়েছে যে আমার জন্য টিফিন করে নিয়ে আসে। বিজয়ের কথা শুনে তারা সবাই হাসতে থাকে। আমাদের দোকান তো সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। তুমি এক কাজ করো, আজকে বাড়ি ফেরার সময় আমাদের দোকান থেকে পেঁয়াজ পরোটা নিয়ে যেও। ওটা তোমার বউকে খাইয়ে ভালো করে বুঝিয়ে ঘটনাটা বলবে, দেখবে সংসারে শান্তি ফিরে আসবে। এই কথা তো আমি আগেও ভেবেছি, কিন্তু তাও নিয়ে যাইনি। তোমাদের পেঁয়াজ পরোটা যা সুস্বাদু খেতে, আমার বউ যদি একদিন খাই তাহলে তো প্রত্যেকদিন আবদার করবে, আমার খরচা তো বেড়ে যাবে। এইভাবেই সবাই মিলে আনন্দ ফুর্তি করে পুষ্পা দেবী চার বৌমা রেল স্টেশনে তাদের পেঁয়াজ পরোটার দোকান সামলাতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে। হঠাৎই একদিন পারুল, নন্দিনী, প্রিয়াঙ্কা এবং শ্রাবণীর স্বামীরা বিদেশ থেকে তাদের ফোন করে। তাদের কথা শুনে পুষ্পা দেবী এবং তার চার বৌমা প্রচন্ড ঘাবড়ে যায়। তোমরা তো জানোই আমরা এখানে অফিসের কাজে এসেছি, আর কালই আমাদের ফিরে যাওয়ার কথা। কিন্তু আমাদের আরো বেশ কয়েকদিন এখানে থাকতে হবে, আর এখানে থাকতে হলে আমাদের আরো কয়েকদিনের জন্য ভিসার মেয়াদ বাড়াতে হবে। কিন্তু আমাদের কারোর কাছে তো অত টাকা নেই। 2-3 দিনের তো ব্যাপার, 2-3 দিনও থাকতে দেবে না? এ আবার কেমন নিয়ম? তোমরা তো অফিসের কাজে গেছো, তাহলে তোমাদের টাকা অফিস থেকে দিচ্ছে না কেন? ভিসার জন্য টাকা দেওয়াটা তো অফিসের দায়িত্ব না? সত্যি বুঝতে পারছি না এবার কি করব। ভিসা শেষ হয়ে গেলে তো দেশে ফিরতেই হবে, কাজ শেষ না হলেও ফিরতে হবে, তা না হলে এখানকার পুলিশ তো আমাদের জেলে ঢুকিয়ে দেবে। তোমাদের কত টাকা লাগবে? আজকের মধ্যেই লাগবে? কিভাবে পাঠাবো বলো? আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে টাকা পাঠিয়ে দিচ্ছি। পাশের বাড়িতে যে রঞ্জন কাকু আছে, আমাদের ওনার সাথে কথা হয়ে গেছে। তোমরা ওনাকে টাকা দিয়ে দাও, উনি আমাদের অনলাইনে টাকা পাঠিয়ে দেবে। আর তার চেয়ে বড় কথা হলো, এতগুলো টাকা তোমরা পাবে কোথা থেকে? আর আমাদের সব টাকা দিয়ে দিলে তোমাদের সংসারই বা কিভাবে চলবে? 3 মাস তো কালকেই শেষ হয়ে যাবে। তোরা চিন্তা করিস না খোকা, আমার বৌমারা থাকতে তোদের কোনো অসুবিধা হবে না। তোরা আজকের মধ্যেই টাকা পেয়ে যাবি। পুষ্পা দেবীর এমন কথা শুনে চার ছেলেই খুবই অবাক হয়। তার চার বৌমা ঠিক সময় মতো টাকা দিয়ে তার স্বামীদের সমস্যার সমাধান করে দেয়। পারুল, নন্দিনী, প্রিয়াঙ্কা এবং শ্রাবণী চার যা সবসময় মিলেমিশে একসঙ্গে খুবই সুন্দরভাবে তাদের পরিবারের দেখাশোনা করত। চার বৌমার হাতে সংসারের দায়িত্বভার তুলে দিয়ে পুষ্পা দেবী অত্যন্ত সুখের সঙ্গেই দিন কাটায়। পুষ্পা দেবীর চার ছেলে অর্থাৎ প্রিয়ম, সোহম, অর্পণ এবং সুজন শহরের একটি বড় কোম্পানিতে চাকরি করত। তাদের সংসার বেশ ভালোভাবেই চলছিল। একদিন সবাই সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছে। এমন সময় আমরা 4 ভাই কয়েক মাসের জন্য অফিসের কাছে বাইরে যাব। আশা করছি 2-3 মাস মতো বাইরে থাকতে হবে। এই 2-3 মাস তোমরা সব সামলে নিতে পারবে তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের মাস খরচের টাকাটা পাঠিয়ে দিও, তাহলেই হবে। ঘর সংসারের জিনিস, মায়ের ওষুধ, অনেক কিছু কেনার থাকে তো, তাই বলছিলাম। আমরা কিভাবে কার অ্যাকাউন্টে টাকা পাঠাবো? তোমাদের কারোরই তো ব্যাংকের কোনো রকমেরই তো অ্যাকাউন্ট নেই, আর কেউ ব্যাংকের কাজকর্মও তো ঠিকঠাক বুঝতে পারো না। অযথা ব্যাংকে গিয়ে সময় নষ্ট হবে শুধু শুধু। হ্যাঁ, সোহম ঠিকই বলেছে। আর পরে টাকা না তুলতে পারলে তোমাদের সংসার চালাতে খুব অসুবিধা হয়ে যাবে। তার চেয়ে বরং আমরা 3 মাসের খরচা বাবদ টাকা একেবারেই তোমাদের হাতে দিয়ে যাব। তোমরা বুঝে শুনে খরচা করো, কেমন? কিন্তু অতগুলো টাকা একসাথে? পারুল কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার বাকি 3 যা তাকে বাধা দেয়। তারা সবাই তাদের স্বামীদের সিদ্ধান্ত মেনে নেয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। চার ভাই তাদের স্ত্রীদের হাতে একেবারে বেশ অনেকগুলো টাকা দিয়ে বিদেশে পাড়ি দেয়। অতগুলো টাকা পেয়ে পারুল, নন্দিনী, প্রিয়াঙ্কা এবং শ্রাবণী চারজনেই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সংসার খরচের কথা না ভেবে তারা সেই টাকা দিয়ে অন্যান্য কি কি করতে পারবে এসব নিয়েই আলোচনা করতে থাকে। আমাদের এই টাকাগুলো নষ্ট করলে চলবে না। তোরা যত সব ভুলভাল প্ল্যান করছিস, 3 মাসের খরচা চালাতে এই টাকাগুলো আমাদের খুব দরকার লাগবে। বুঝে শুনে খরচা করতে হবে কিন্তু। তুমি না দিদি, দিন দিন খুব বোরিং হয়ে যাচ্ছ। বাড়িতে থাকলে আমাদের স্বামীরা আমাদের হাতে কখনো এত টাকা দিয়েছে? ওরা ভাবে আমরা টাকা হাতে পেলে সব টাকা নষ্ট করে দেব। আর এখন যখন ওরা চেয়েছে আমাদের হাতে এত টাকা দিয়ে গেছে, তখন সেই টাকা দিয়েও আমরা সাধারণ জীবন যাপন করব। মেজদিদি একদম ঠিক কথা বলেছে। কতদিন শান্তি করে ঘুরতে যাইনি, বাইরে থেকে ভালো মন্দ খাবার খাইনি। বেশি টাকা খরচা করবে না, বেশি টাকা খরচা করবে না বলে বলে আমাদের স্বামীরা তো একেবারে আমাদের বন্দি বানিয়ে রেখেছিল। সে তোরা একটু আধটু খরচা করতেই পারিস, কিন্তু যাই খরচা করবি মাথায় রাখবি এই টাকাটা দিয়ে কিন্তু আমাদের 3 মাস চালাতে হবে। আর বাইরে যে ভালো মন্দ খাবারের কথা বলছিস, সে তো তোরা যা বলবি আমি তোদের বানিয়ে দিতে পারি। তোরা কখন কি খাবি আমাকে বলিস, আমি তোদের বানিয়ে দেব। অনেকবার বোঝানোর চেষ্টা করলেও তারা কেউ পারুলের কথা শোনে না।
পারুল বাদ দিয়ে তারা প্রত্যেকেই তাদের স্বামীদের দিয়ে যাওয়া টাকা অত্যন্ত অপচয় করতে থাকে। যখন খুশি যা খুশি কিনতে থাকে, যখন যেটা মন চায় সেটাই খেতে থাকে। এভাবে অল্প কয়েকদিনের মধ্যেই তাদের সমস্ত টাকা ফুরিয়ে আসে। আমি বলেছিলাম এতগুলো টাকা এভাবে নষ্ট করিস না, এবার কি হবে ভাবতে পারছিস? আমার একার টাকায় সংসার খরচ, ইলেকট্রিকের বিল, মায়ের ওষুধ, এত কিছু একসাথে কি করে চালাতে পারবো? 3 মাসের মধ্যে এখনো 2 মাস বাকি। তুমি তো খুব ভালো রান্না করতে পারো দিদি ভাই, চলো না আমরা একটা খাবার দাবারের হোটেল খুলি, আমরা সব সাহায্য করে দেব। কিন্তু টাকা ইনকাম করার জন্য অন্য একটা রাস্তা তো আমাদেরকে বের করতেই হবে, বলো? বললেই ওইভাবে হোটেল খুলে যায়? টাকা পয়সা লাগে না? আমার কাছে যে কটা টাকা আছে সেই টাকা দিয়ে যদি আমি খাবারের দোকান খুলি তাহলে সংসার চালাবো কিভাবে? তোদের মাথাগুলো একদম খারাপ হয়ে গেছে, তাই না? আমি আজ পর্যন্ত তোমাদের বড়দের মাঝখানে কখনো কথা বলিনি, কিন্তু আজকে আমাকে বলতেই হচ্ছে। আমাদের পাশের বাড়ির সুমিতা কাকিমা, ওদের তো পেঁয়াজের ব্যবসা, সেখান থেকে প্রত্যেকদিন পেঁয়াজ এনে যদি পরোটা বানানো যায় তাহলে কিন্তু অনেক সেল হবে। আরে বাবা, ওদের থেকে পেঁয়াজ কিনতে গেলেও তো আমাদের পয়সা লাগবে। আমি তো বুঝতেই পারছি না তোরা এখনো খরচার কথা ভেবেই যাচ্ছিস। তোমরা দেখো না, ওরা প্রত্যেকদিন কত কত পেঁয়াজ ফেলে দেয়, একটুখানি নষ্ট হলেই ওরা সেই পেঁয়াজটা ফেলে দেয়। আমরা ওই একটুখানি অংশ বাদ দিয়ে পেঁয়াজের বাকি অংশটা কিন্তু ব্যবহার করতে পারি। আর তোমার হাতের পেঁয়াজ পরোটা একবার যে খাবে সে প্রত্যেকদিন আমাদের দোকানে আসবে। একদম ঠিক বলেছিস প্রিয়াঙ্কা, আমরা ওখান থেকে পেঁয়াজ নিয়ে পেঁয়াজের পরোটা বানাতে পারবো। আর কিছু পেঁয়াজ বাড়ির বাগানে পুঁতে দেব, কয়েকদিন পর আবার সেখান থেকে অনেকগুলো পেঁয়াজ পেয়ে যাব। দারুণ আইডিয়া। কিন্তু কিভাবে বিক্রি করব? আমাদের এই পাড়ায় তো অনেকগুলো তেলে ভাজার দোকান আছে, ওখানকার চাউমিন কাটলেট ছেড়ে আমাদের পেঁয়াজ পরোটা কিনতে কেউ আসবে বলে তোদের মনে হয়? আমরা রেল স্টেশনে দোকান খুলবো, ওখানে প্রত্যেকদিন হাজার হাজার লোকজন যাওয়া আসা করে। 10,000 লোকের মধ্যে যদি 100 জন আমাদের থেকে পরোটা কেনে তাহলে আমাদের কিন্তু অনেক লাভ হবে দিদি ভাই। এভাবেই অনেকক্ষণ ধরে চার বউ নানান রকমের আলোচনা করতে থাকে। আলোচনা শেষে তারা সিদ্ধান্ত নেয় যে প্রথম তারা একটি ঠেলা গাড়ি ভাড়া নিয়ে সেটাতে করে পরোটা বিক্রি করবে, পরে তারা লাভ্যাংশ থেকে নিজেদের ঠেলা গাড়ি কিনবে। পরের দিন সকাল থেকেই তারা সবাই মিলে রেল স্টেশনে চলে যায় পেঁয়াজ পরোটার দোকান খোলার জন্য। তারা সুন্দর করে নিজেদের দোকানের নাম রাখে চার বৌমার পেঁয়াজ পরোটা। পারুলের হাতের বানানো পেঁয়াজ পরোটার গন্ধ রেল স্টেশনের চারিদিকে ছড়িয়ে গেলে তাদের দোকানে ভিড় হতে বেশি সময় লাগে না। কয়েক ঘন্টার মধ্যেই তাদের সমস্ত পরোটা বিক্রি হয়ে যায়। আজ অনেক তাড়াতাড়ি সবকিছু বিক্রি হয়ে গেছে, কালকে আমাদের আরো কিন্তু অনেক বেশি পরিমাণে পরোটা বানাতে হবে। আমি ভাবছি যদি পরোটার সাথে অন্য কিছু করতে পারি তাহলে কিন্তু আরো বেশি লাভ হবে। পেঁয়াজ পরোটার সাথে সেরকম কোনো তরকারি ভালো লাগবে না, আমরা বরং পরোটার সাথে চা আর আচার বিক্রি করব। সবাই মিলে নিজেদের কাজগুলো ভাগ করে নেব। 1 কাপ চা 10 টাকায় বিক্রি করলে সেখান থেকে কিন্তু আমাদের আলাদা ইনকাম হবে। কাল থেকে আমিও তোমাদের সাথে স্টেশনে যাব, তোমরা 4 জন মিলে ওখানে খাটবে, এত লোকজন সামলাবে। কেউ ঠিকভাবে টাকা পয়সা দেবে কি দেবে না সেসবের প্রতিও তো নজর রাখতে হবে, তাই আমি যাব তোমাদের সাথে। পরের দিন থেকে পুষ্পা দেবীও স্টেশনে তার চার বৌমার পেঁয়াজ পরোটার দোকানে চলে আসে। পরোটার সাথে আচার এবং চা দেখে তাদের ঠেলাগাড়ির সামনে ভিড় উপচে পড়ে। যাত্রীরা স্টেশনে নেমে কতক্ষণে তাদের পেঁয়াজ পরোটার দোকানে আসবে সেই কারণে ধাক্কাধাক্কি করতে থাকে। দেখতে দেখতে এভাবেই 2 মাস কাটে। এখন তাদের সংসার চালাতেও কোনো অসুবিধা হয় না, উপরন্তু খরচা করার মতো আরো অনেক টাকা তাদের হাতেই থাকে। এমনকি তারা বিদেশে তাদের স্বামীদের কাছেও টাকা পাঠায়। কিছুদিন পরে তাদের স্বামীরা অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। তাদের স্ত্রীদের এভাবে রেল স্টেশনে পরোটা বিক্রি করার কথা শুনে তারা খুবই অবাক হওয়ার সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমাদের এত টাকার অভাব হয়ে গেল যে এইভাবে আমাদের মান সম্মান ডুবিয়ে দিলে? শেষে রেল স্টেশনে তোমাদের পরোটা বিক্রি করতে হচ্ছে? ইস, আমরা জানি না এতদিন আমাদের অফিসের কজন কলিগ তোমাদের এইভাবে দেখেছে। একদিকে আমরা কাজ করতে বিদেশে যাচ্ছি আর অন্যদিকে আমাদের স্ত্রীরা রেল স্টেশনে পেঁয়াজ পরোটা বিক্রি করছে। ছি ছি ছি। এসে থেকে বউগুলিকে যা তা বলে যাচ্ছিস, আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার আর না বলে পারছি না। এই পরোটার দোকান যদি না থাকতো তাহলে তো তোদেরকে অর্ধেক কাজ করে বিদেশ থেকে ফিরে আসতে হতো, আর না হলে বিদেশের জেলে থাকতে হতো। সেটা যখন তোদেরকে করতে হয়নি তাহলে অন্তত এদের কাছে কৃতজ্ঞ বোধ কর। পুষ্পা দেবী তার ছেলেদেরকে সমস্ত ঘটনা বলে। তারা বুঝতে পারে কিভাবে তাদের অনুপস্থিতিতে এই পেঁয়াজ পরোটার দোকান তাদের সমস্ত রকমের অসুবিধা দূর করেছে।
প্রিয়ম এবং তার ভাইরা তাদের স্ত্রীদের কাছে ক্ষমা চায়। 4 ভাই মিলে স্টেশনের বাইরেই জায়গা জমি কিনে তাদের স্ত্রীদের একটি পেঁয়াজ পরোটার হোটেল খুলে দেয়। তারপর থেকে তারা কেউ আর ঠেলাগাড়ি নিয়ে স্টেশনের মধ্যে পেঁয়াজ পরোটা বিক্রি করে না। তারা সসম্মানে তাদের হোটেলের মধ্যে ব্যবসা করতে থাকে।